নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে না খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে এসেছি। বহু বছর আগে দীপক চোপড়ার একটা বই পড়েছিলাম, এজলেস বডি টাইমলেস মাইন্ড। তার মানে হচ্ছে বয়সহীন শরীর আর চিরন্তন মন। চিরন্তন মন, চিরকাল যদি তোমরা তরুণ থাকতে চাও তাহলে আজকে আমার এই ভিডিওটা দেখো। ইন্টারেস্টিং, আমি দু একটা নোট করেছি তোমাদের জন্যে। তো যখন বইটা পড়েছিলাম তখন না খুব একটা বুঝতে পারিনি, জানো। কিন্তু আজকে এই বয়সে এসে এবং ফিট থাকার জন্য খুব যত্ন নিয়ে থাকি বলে অনেক কিছু না বুঝতে পেরেছি, জানো। আসল কথাটা কি জানো, 99% রোগ, আমাদের যে অসুখ বিসুখ হয়, তার 99%, 99% আমাদের বয়সের জন্য হয় না, আমাদের বার্ধক্যের জন্য হয় না, আমাদের মনে হয়। মানুষ যে যে বুড়ো হয়ে লোকটা মরে যাচ্ছে, কেন মনে হয়? কারণ আমরা দেখি যে একজন মানুষ বুড়ো হয়েছে তারপরে মরে গেছে বা মারা গেছে, মরে গেছে একটা বড্ড রাফ, মারা গেছে। তো মানুষ কিভাবে মরে, কিভাবে মারা যায়, আবার মরে চলে আসে। মানুষ কিভাবে মারা যায়? মানুষ মারা যায় বার্ধক্যে নয়, অসুখে, অর্গান ফেলিয়ারে, শরীর কাজ করা বন্ধ করে দিলে। শরীর যখন কাজ করে না তখন তো শরীরটা মারাই যাবে। তার মানে হচ্ছে, দেখো, বয়স আর মৃত্যু, মৃত্যুর সঙ্গে বয়সের কিন্তু কোনো কানেকশন নেই। বয়স যাই হোক না কেন, শরীরটা যদি নষ্ট হয়ে যায় তখন মানুষটি মারা যায়। তোমার শরীর, আরো একটা কথা মনে রাখো, তোমার শরীর কিন্তু 70% জল দিয়ে তৈরি। জল কি কখনো পুরনো হয়? না, কারণ তুমি পাল্টাচ্ছ, রোজ পাল্টাচ্ছ। ঠিক যেমন আমাদের কয়েক ট্রিলিয়ন সেল বা কোষ রোজ শরীরের মধ্যে পাল্টাতে থাকে। শরীরের জল যেমন পুরনো হয় না, আমাদের শরীরটাও ঠিক সেরকমই সবসময় নতুন। তাহলে বুড়ো হয়ে যাওয়াতে বা বয়স হয়ে যাওয়াতে এত ভয় কেন? যে আমার বয়স হয়ে গেছে, আমরা না সবসময় বয়সটাকে ধরে আমাদের শরীরটার বিচার করি। এই আমার 25, আমার শরীর এরকম, আমার বয়স 40, আমার শরীর এরকম, আমার বয়স 50, তো আমি এরকম হয়ে গেছি, আমি বুড়ো, আমার বয়স 60, তার মানে আমি মারা যাচ্ছি, আর মাত্র 5 বছর বাঁচবো। তো এই হচ্ছে আমাদের মূল্যাঙ্কন। আমরা এইভাবেই ভ্যালু সিস্টেম একটা বের করেছি, যে বয়সের সঙ্গে আমাদের শরীরটাকে আমরা ধীরে ধীরে বিসর্জন দিই। আমরা যদি এটা না করতাম তাহলে কিন্তু আমাদের শরীরটা বহুদিন তরুণ থাকতো, 130 বছর। আসলে যদি মূল কথায় মানে ব্যাপারটাতে ফিরে আসে, তোমার বয়স আসলে তিনটে, তোমার তিনটে বয়স। একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, ক্যালেন্ডারের হিসেবে তোমার যা বয়স, এটি তোমার আসল বয়স নয়, ওটা ক্যালেন্ডারের নাম্বার একটা। এরপরে হচ্ছে বায়োলজিক্যাল বয়স। বায়োলজিক্যাল বয়স মানে শরীরের বয়স। রোনাল্ডোর ক্যালেন্ডার বয়স এখন বোধহয় 40 হবে, কিন্তু রোনাল্ডোকে যখন ওর শরীর সমস্ত টেস্ট করা হলো, দেখা গেল তার বয়স যেন একেবারে 18 বছরের তরুণের মতো। এক্সারসাইজ আর লাইফস্টাইল দিয়ে এটি বদলানো যায়। রোনাল্ডো তাই করেছে, আমরাও সবাই তাই করতে পারি। কিন্তু আমাদের মন মরা, মনটাকে মেরে ফেলে আমরা আমাদের বয়স, শরীর সব মেরে ফেলেছি। থার্ড, 3 নম্বর, সাইকোলজিক্যাল বয়স, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি যেমন সবসময় মনে করি আমার বয়স আর আমার ছেলেদের বয়স একই, এটা আমার ইমোশনাল বয়স। ইমোশনাল বয়সটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যেটা ভাববে তোমার বয়স সেটাই হবে। তুমি মনে মনে কত বছর বয়সী একবার নিজেকে জিজ্ঞেস করো। যদি মন তরুণ থাকে তাহলে তুমিও তরুণ। যদি মনটা বুড়ো হয়ে যায়, মনটা যদি সবসময় তোমাকে বলে, আর তুমি যদি তোমাকে বলো নিজেকে যে আমি তো বুড়া, আমি তো বুড়া হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, আর পারছি না, কোমরে ব্যথা, তাহলে তুমি ঠিক ওরকমই হয়ে যাবে। তো মন তরুণ থাকলে শরীর তরুণ থাকে। একটা তরুণের মন যদি 80 বছর বয়সের মতো থাকে তাহলে তার শরীরটা 80 হয়ে যাবে। একটা 80 বছর বয়সের লোকের মনটা যদি 20 বছর বয়সের মতো থাকে তাহলে তার শরীরটাও ওই 20 বছর বয়সের মতো কিন্তু
ব্যবহার করবে। এখন রহস্য শোনো, কয়েকটা রহস্য বলি। রহস্য নাম্বার 1, যে কিভাবে আমরা তরুণ থাকতে পারি, তরুণ বা তরুণী, আমি তোমাদের সবাইকেই বলছি, কিভাবে আমরা আমাদের বয়সটাকে তরুণ রেখে দিতে পারি। সবচেয়ে প্রথম হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকো, এই সময়ে থাকো। এটা সবচেয়ে পাওয়ারফুল ফর্মুলা। এই মুহূর্তে তোমার শরীরে কোনো সমস্যা নেই, তুমি পড়ছো, হাসছো, খেলছো। সমস্যা তখনই তৈরি হবে যখন তুমি অতীতের কথা ভাববে আর ফিউচারের কথা ভাববে। অতীতের কি সুন্দর ছিল সেই দিনগুলো, আর ভবিষ্যতের বাপরে না জানি কি হবে কালকে। এই যে দুটো ভয়, এই দুটো ভয়ের মধ্যে আমাদের মনটা না মরে যায়, মনটা বুড়ো হয়। অতীতের ব্যথা বা ভবিষ্যতের ভয়, বা অতীতের সুখের স্মৃতি এবং ভবিষ্যতের ভয়, ভবিষ্যৎটাকে আমরা ভয়ই পাই। যারা অত্যন্ত স্মার্ট তারা ভবিষ্যৎটাকে ভালোভাবে দেখে, যে ভালো দিন আসছে বা ভালো দিন এসে গেছে, এটা ভাবে। আমরা অফিসে বসে ঘরের কথা ভাবি, ঘরে বসে অফিসের কথা ভাবি। এগুলি মানে একটা এক্সাম্পল আর কি। বাড়িতে বসে কালকের মিটিং কি হবে সেটা ভাবছি, আর যখন অফিসে পৌঁছে যাই সন্ধ্যেবেলা কি হবে কে জানে, কাল কি হবে, বাড়িতে চাল ডাল আছে কিনা জানি না। এই যে কাজগুলো তুমি করছো, এই যে বাড়িতে বসে অফিসের চিন্তা বা অফিসে বসে বাড়ির চিন্তা, এই যে কাজগুলো করছো, এটাই না তোমাকে বুড়িয়ে দিচ্ছে। বুড়িয়ে যাওয়া মানে এমন একটা সেল যে ভুলে গেছে তরুণ থাকতে কেমন লাগে। বারে বারে আমরা এই যে স্ট্রেস গুলো করি, এই যে অফিসে বসে বাড়ি, বাড়িতে বসে অফিস, এই স্ট্রেস গুলো করার জন্য আমাদের সেল গুলো না ভুলে যায় যে তরুণ থাকতে কেমন লাগে। যে স্ট্রেস হচ্ছে কিন্তু একটা সেলের মেমোরি। তোমার যত স্ট্রেস আছে না, সেই স্ট্রেস গুলো তোমার সেলে একটা মেমোরি হয়ে থেকে যায়। 5 বছর আগের একটা অপমানজনক কথাবার্তা যদি তোমাকে কেউ বলে থাকে, সেটা তুমি আজকেও মনে করছো। কেন মনে করছো? তোমার সেলে সেটা তুমি ধরে রেখেছো। তুমি সেই অপমানটা তোমার সেলে একটা মেমোরি হয়ে রয়ে গেছে, যার জন্য তোমার সেই সেলগুলো বুড়ো হচ্ছে এবং তার আশেপাশের সেলগুলোকেও বুড়ো করে দিচ্ছে। অর্গান ট্রান্সপ্লান্টের একটা গল্প আছে। এক ভদ্রমহিলা যখন হার্ট ট্রান্সপ্লান্ট করলেন, করার পরে যখন সুস্থ হয়ে গেলেন, তিনি দেখলেন তার সারাক্ষণ বিয়ার খেতে ইচ্ছে করে, বিয়ার, বার্গার, যেটা উনি জীবনে খেতেন না, ভালোবাসতেন না। কিন্তু ওই যে হার্টটা ট্রান্সপ্লান্ট করা হলো, আরেকজনের হার্ট এনে লাগানো হলো, তাতে সেই হার্ট একটা মেমোরি ছিল। কিসের মেমোরি? সে হার্টের ছেলে মেমোরি ছিল, যে লোকটার হার্ট ছিল সে বিয়ার খেত আর বার্গার খেত, সেই জন্যই নিশ্চয়ই হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। যাই হোক, তো এটাই হচ্ছে প্রথম রহস্য, ভালো থাকার। বর্তমানে থাকো। কিভাবে থাকবে? ধ্যান করো। আমি গত ভিডিওতেও বলেছি কি করে ধ্যান করবে। চোখ বন্ধ করে বসবে, নিজের শ্বাস প্রশ্বাসের উপরে নজর রাখো, দেখবে তুই প্রেজেন্ট মোমেন্টে চলে এসছো। ফর্মুলা নাম্বার 2, তোমার রেসপন্সই তোমার শরীর তৈরি করে। তুমি কিভাবে রিয়াক্ট করো যে কোনো ব্যাপারে, যে কোনো ঘটনায়, তুমি কিভাবে তুমি রিয়াক্ট করো। দেখো, তোমার সঙ্গে যে কোনো ঘটনা যখন ঘটে, সে ঘটনাটা তোমাকে কিন্তু ড্যামেজ করে না, কিন্তু সেই ঘটনাটার প্রতি তুমি কিভাবে রেসপন্ড করছো সেইটা তোমাকে ক্ষতি করে বা ভালো করে। তোমাকে কেউ এসে বকাবকি করলো, তুমি তুরন্ত তুমি রিয়াক্ট করলে, তুমিও চিৎকার করলে, এটা তোমাকে ক্ষতি করে। তোমার রেসপন্স, তুমি কিভাবে শান্ত হয়ে রেসপন্স দাও, নাকি তুমিও খেপে যাও। তোমার যে সেলে যে মেমোরিটা থেকে যাবে, তোমার রিয়াকশনের মেমোরি, তুমি যেভাবে রেসপন্ড করবে সেই রেসপন্সের মেমোরিটা তোমার সেলে থেকে যাবে, এবং সেটা হয় তোমাকে বুড়ো বানিয়ে দেবে, মানে বয়স বাড়িয়ে দেবে, অথবা তোমাকে তরুণ রেখে দেবে। ফর্মুলা নাম্বার 3, বিলিভ করো যে তুমি খুব সুস্থ। দেখো, কারোর যদি ডায়াবেটিস থাকে, আর্থ্রাইটিস থাকে বা ক্যান্সার থাকে, সবচাইতে বড় সমস্যা হলো বেঁচে থাকার ইচ্ছেটা চলে যাওয়া। এইসব আমাদের মাথায় তো ঢোকানো হয়েছে, বা আমরা চোখের সামনে দেখেছি যে এইসব হলে মানুষ খুব সাফার করে বা মারা যায় বা পাতলা হয়ে যায়, মোটা হয়ে যায়, হোয়াট এভার। দেখতে 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 যখনই আমাদের সেটা হয়, আমাদের না বেঁচে থাকার ইচ্ছেটা চলে যায়। আমার এক পরিচিত ভদ্রমহিলা, যা ক্যান্সার সার্ভাইভার, অ্যাকচুয়ালি এখন খুব ভালো আছে,
তিনি যখন কেমোথেরাপি নিতেন তার মাথার চুলগুলি পড়ে গেল। মাথার চুলগুলি পড়ে যাওয়ার ফলে বা তারপরে ওনার বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেল। আয়নার সামনে দাঁড়ালেই উনি দেখতেন ওনার পুরনো চেহারাটা নেই, ওনার সেই নতুন একটা মাথায় চুল এরকম একটা চেহারা, নিজেকে নিজে পছন্দ করতেন না, ওনার বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছিল। কিন্তু ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে কয়েকদিন পরে বা কয়েক মাস পরে ওনার কেমোথেরাপি যখন হয়ে যায়, চুল আবার আসতে শুরু করে এবং তিনি আবার হাসি ঠাট্টা মজা এসব করতে শুরু করেন। ওনার বেঁচে থাকার ইচ্ছেটা আবার ফেরত আসে। ফেরত আসার পরে ওনার স্বাস্থ্যটা ভালো হয়ে যান এবং উনি এখন ভালো আছেন। কাজেই এই যে বেঁচে থাকার ইচ্ছেটা, এই যে বিলিভ ছাড়া কোনো ট্রিটমেন্ট কাজ করবে না। তুমি যদি বিলিভ না করো যে কোনো একটা চিকিৎসাতে, এটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট। প্লাসিবো, আমি আগেও বলেছি এই কথাটা। ডাক্তারবাবুর কাছে যখন যাও শরীর খারাপ নিয়ে, তিনি যখন বলে না কিছু হয়নি, এটা খেয়ে নিন ঠিক হয়ে যাবেন, কোনো চিন্তা নেই, সব ভালো হয়ে গেছে, ডাক্তারখানা থেকে বেরোতে বেরোতে দেখবে তুমি ভালো হয়ে গেছো ওষুধ খাবার আগে। এটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট। কি করে আসে? বিলিফ থেকে আসে। এই যে ডাক্তারে ওষুধ দিল, ট্রিটমেন্ট করলো, তুমি যদি বিলিভ করো যে আমি ভালো হয়ে যাচ্ছি, ভালো হয়ে গেছি, ওষুধটা কাজ করছে, তাহলে কিন্তু তোমার শরীর ভালো হয়ে যাবে। তোমার যে কোনো অসুখ থাক সেটা ভালো হয়ে যাবে, আমি বিশ্বাস করি। তোমরাও যদি করো, ক্ষতি তো নেই বিশ্বাস করতে। তোমাকে তো চাঁদা দিতে হচ্ছে না বা তোলাবাজি করতে হচ্ছে না তোমাকে, তুমি তো খালি বিলিভ করছো, বিশ্বাস করছো, তো করো, ভালো হয়ে যাবে। আর এই যে বিলিভটা, এই যে বিশ্বাসটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। রামকৃষ্ণই বলেছিলেন তো বোধ হয় নাকি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আরো একটা সূত্র বলে দিই, আর্লি রিটায়ারমেন্ট। এই যে রিটায়ারমেন্ট করে আমরা আর কিচ্ছু করি না, এরকম করবে না। রিটায়ার করার আগে থেকেই না একটা কিছু ঠিক করে রাখো। আমাদের বাবা ঠাবারা তখন এগুলি তারা জানতেন না, বুঝতেন না। তারা ভাবতেন যে রিটায়ার করার পর আমি আরাম করব, কিন্তু সেই আরামটাই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ তাদের কিচ্ছু করার ছিল না, তারা বসে থাকতেন হা হা করে, ফেল 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 করে তাকিয়ে থাকতেন। ঘরের লোকেরা কাজ, এমনকি আমাদের মারাও কাজ করেন, তাদের কিচেনে রান্না করা, সংসার সামলানো। কিন্তু বাবারা রিটায়ারমেন্টে পড়ে একেবারে বেকার। বেকার কিন্তু হন না, নিজেদের বেকার বানিয়ে ফেলেন। মানে কিছু করার নেই, অসহায়, হা করে তাকিয়ে আছে, আমি কি করব, বিকেলে সন্ধ্যাবেলা কি করব, রাত্রে কি করব, ঘুম হচ্ছে না। এই আর্লি রিটায়ারমেন্টটাকে ভালোভাবে হ্যান্ডেল করবে। আর্লি রিটায়ারমেন্ট বলে কিছু নেই, রিটায়ারমেন্ট বলেই কিছু নেই আমার মনে হয়। আমি তো সারা জীবন কাজ করছি, এখনো করছি, আরো করব, যতদিন না পর্যন্ত মারা যাবো ততদিন অব্দি কাজ করতে চাই। এবং আমার বিশ্বাস আমার শরীর স্বাস্থ্য একদম ফার্স্ট ক্লাস থাকবে। কারণ রিটায়ারমেন্টের কথা ভাবলে না মনের মধ্যে একটা মেসেজ যায় যে আমি তো এখন আমার এখন কোনো কাজ নেই, আই এম নট ইউজফুল, আমি বেকার। এইসব গেলে পরে আমাদের শরীরের সেলগুলো ঠিক সেইভাবেই অ্যাক্ট করে। 4 নম্বর রহস্য, ফ্লেক্সিবল থাকো। যে কোনো প্ল্যানকে না আঁকড়ে ধরে রাখবে না, দরকার পড়লে চেঞ্জ করবে। আমরা যারা ব্যবসাপাতি করি, আমরা উই আর ফ্লেক্সিবল। আমাদের একটা প্ল্যান কাজ না করলে আমরা আরেকটা প্ল্যানে জব করে সরে যাই। এই ফ্লেক্সিবিলিটি রাখবে জীবনের। এই যে আমার এটা হওয়া উচিত ছিল, আমি সেটা হতে পারিনি, আমার ওইটা হওয়ার ইচ্ছে ছিল, হতে পারিনি। কেন হতে পারোনি? হয়তো কোনো কারণে হতে পারোনি, বাবা মা হতে দেয়নি, বা বন্ধু বান্ধবদের কথা শুনে যা হতে চাওনি সেটা হয়ে গেছো। এই যে রিজিড, যারা খুব রিজিড হয়, মানে একেবারে ফ্লেক্সিবল হয় না, অ্যারোগেন্ট, রিজিড। খাবারে কেন তুমি লঙ্কা বেশি দিলে, হলুদ কেন বেশি পড়লো, আদা কেন দিলে না, এর মহা ঝামেলা। মানে কোনো ফ্লেক্সিবিলিটি, তার মানে যেটাই করছে, যেটাই দেখছে, শরীরের মধ্যে, মনের মধ্যে অ্যাকসেপ্টেড হচ্ছে না, শরীর আর মন নিতে পারছে না। যদি নিতেই না পারে, তাহলে যাই তুমি দিচ্ছ তাকে, সেটা বিষ হয়ে তার শরীরে গিয়ে ঢোকে এবং মনে গিয়ে ঢোকে, যার জন্যে বয়স বেড়ে যায়। রহস্য নাম্বার 5 বা ফর্মুলা নাম্বার 5 হচ্ছে অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ, যেটা ব্যবহার করবে সেটা তরুণ থাকবে, যেটা ব্যবহার করবে না সেটা তরুণ থাকবে না। আমরা লক্ষ লক্ষ বছর ধরে লেজ ব্যবহার করি, কাজেই আমাদের আর লেজ নেই, লেজ খসে পড়ে গেছে। তুমি যদি হাত পা ব্যবহার না করো, তোমার হাত পা খসে পড়ে যাবে। তুমি যদি ব্রেন ব্যবহার না করো, তোমার ব্রেন খসে পড়ে যাবে। খসে পড়ে যাবে মানে ডাল হয়ে যাবে।
আমি এর পরের ভিডিওতে একটা ব্রেন এক্সারসাইজ দেখাবো, দারুণ। তো কি কি করবে? হাঁটবে, এক্সারসাইজ করবে, তারপরে দৌড়বে, সারাক্ষণ হাত পা নাড়াবে, বসে থাকবে না। যদি বসে থাকার কাজ হয় তোমার, তাহলে প্রত্যেক 30 মিনিটে উঠে দাঁড়াবে এবং রোজ সকালে নিজেকে বলবে যে আমি তরুণ, আমার শরীর স্বাস্থ্য আর মন খুব ভালো আছে, আমার সাহস, কনফিডেন্স, এনার্জি রোজ বাড়ছে, আমি তরুণ, আমি এটা করতে পারি, আমি এটা করছি, আমি সব সময় করছি। তো কাজেই এই একটা ভিডিও দিলাম, দীপক চোপড়ার বইটা যদি পাও তা তোমরা পড়ো, এজলেস বডি টাইমলেস মাইন্ড, সব জায়গায় পাবে, সমস্ত ভাষায় এটার অনুবাদ হয়েছে, অত্যন্ত উপকার পাবে। এবং আমার ভিডিওতে যা যা বললাম সেগুলি করলেও খুব উপকার পাবে। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে। এখন যাও, জিতে নাও।